একটা প্রাণী কোষের ভিতরটা যদি আমরা একটা আদর্শ প্রাণী কোষের কল্পনা করি, তাহলে তার ভেতরটা এরকম দেখতে হয়। দেখো, এটা এই যে নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসের বাইরে এই যে আবরণটা, এবং আবরণটা ছিদ্রালো, তাকে ঘিরে এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এখানে গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, এখানে সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, এখানে পেরক্সিজোম, এই 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 অংশটাকে সাইটোপ্লাজম বলি। এইটা হচ্ছে কোষ পর্দা। এ ধরনের একটা মোটামুটি গঠন আমরা পাই। এবং এই যে গলগি বস্তু দেখতে পাচ্ছি, এগুলো লাইসোজোম। এবং এইখানে অনেক জালিকাকার ব্যাপার থাকে, সেগুলোকে জালিকাকার স্ট্রাকচার, যেগুলো যে জন্য কোষটার একটা নির্দিষ্ট শেপ বজায় থাকে, সেগুলোকে আমরা সাইটোস্কেলিটন বলি। এটা একটা আদর্শ প্রাণী কোষের ছবি। আমি ভালো একটা বই থেকে তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। এইটাই যদি উদ্ভিদ কোষ হতো, দেখো এই বাইরেতে এটা আমরা কোষ প্রাচীর দেখতে পাচ্ছি, একটা শক্ত সেলুলোজের কোষ প্রাচীর, যেটা আমি একটু আগে এঁকে দেখিয়েছি, সেরকম দেখতে পাচ্ছি। আর বাড়তি দেখতে পাচ্ছি কি, দেখো যে এইগুলো হচ্ছে তার ক্লোরোপ্লাস্টিড। প্লাস্টিড আছে উদ্ভিদ কোষে, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, আমরা সে আলোচনায় আসছি। আর কি আছে, নিউক্লিয়াসটা মোটামুটি প্রাণী কোষের নিউক্লিয়াসের মতনই। অন্যান্য বেশ কিছু অঙ্গাণু একই রকমই আছে, শুধু নেই এখানে নেই তোমার সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, এইসব কিছু নেই। আর কি নেই, যে লাইসোজোমের যে ব্যাপারটা এখানে তুমি দেখতে পাচ্ছ না। আর বড় ভ্যাকুওল আছে দেখতে পাচ্ছি। সাধারণভাবে সমস্ত ক্যারেক্টারগুলো একটা কোষের মধ্যে অন্তর্ভুক্ত করলে যে স্ট্রাকচারটা পাই, এটাকে আদর্শ কোষ বলা হয়। এটা একটা আদর্শ উদ্ভিদ কোষের ছবি, এটা একটা আদর্শ প্রাণী কোষের ছবি। আমি একটা ভালো বই থেকে তোমাদের জন্য দেখালাম। এখন আমাদের যে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর, তাহলে তোমরা দেখতে পেলে যে প্লাজমা মেমব্রেনের বাইরে আছে সেই কোষ প্রাচীরটা, সেটা নির্জীব এবং ইলাস্টিক নয়, মানে টানলে বাড়ে না। তো ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল এবং সমস্ত উদ্ভিদ কোষে কোষ প্রাচীর বর্তমান। কেবলমাত্র উদ্ভিদ কোষ, যেগুলো উদ্ভিদের যেগুলো গ্যামেট সেলস, তার মধ্যে কোষ প্রাচীর থাকে না। ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, সেটা পেপটাইড ও গ্লাইক্যান বলে একটা অ্যামাইনো অ্যাসিডযুক্ত শর্করা বা পলিস্যাকারাইড দ্বারা গঠিত। তার মধ্যে কিছু লিপিড এবং ফসফরাসও থাকে। আবার ছত্রাকের যে কোষ প্রাচীর, ছত্রাক তোমরা দেখেছো, মাশরুম বলে হাঁটতে আসে, অনেকে কিনে খাও, ওটা ছত্রাক। আবার এই এখন মিউকর মাইকোসিস হচ্ছে, মিউকর একটা ছত্রাক। মিউকরও তোমরা দেখেছো, ভাবছো যে বিশাল কিছু রোগ, দেখিনি জীবাণুটাকে, তোমরা দেখেছো। আমি একটু বলি যে ঘরেতে যদি কোনো সবজি পচে যায় বা কোনো ফল পচে যায়, তার উপরে একটা পেঁজা তুলোর মতন এক ধরনের স্ট্রাকচার তৈরি হয়ে যায়, এটা ছত্রাক। এবং ওর ভেতরে খুব ভালো করে লক্ষ্য করবে যে কালো কালো স্পট আছে, এই ব্ল্যাক ফাঙ্গাস এই জন্য বলা হয়। যাই হোক, এই যে ছত্রাক, এর কোষ প্রাচীরে সাধারণত কাইটিন থাকে। পরিণত যে কোষ প্রাচীর, তার মধ্যবর্তী স্থানে একটা মধ্য পর্দা আছে, এবং তার দুপাশে প্রাথমিক কোষ প্রাচীর তৈরি হয়, তার বাইরে গৌণ কোষ প্রাচীর তৈরি হয়। আমরা যদি একটু ছবিটা দেখার চেষ্টা করি, দেখো তোমাদের বইয়েতেই দিয়েছে যে মধ্য পর্দা, প্রাথমিক কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর। এটা কীভাবে তৈরি হয়, দেখো যে আমরা যদি ছবিটা একটা আঁকি, যে ধরো এই একটা উদ্ভিদ কোষ আর এই একটা উদ্ভিদ কোষ বিভাজিত হলো, একটা উদ্ভিদ কোষ বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হলো। এইটা হচ্ছে তাহলে তার মধ্যর পর্দা বা মধ্যচ্ছদা। এর বাইরে তৈরি হবে প্রাথমিক কোষ প্রাচীর,
এবং তার বাইরে তৈরি হবে গৌণ কোষ প্রাচীর দিয়ে এই কোষ পর্দাটা মোটা হবে। এই দিকটা তো ওইরকমভাবেই প্রাথমিক কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর তৈরি হবে। এইভাবে যেগুলো বেশ শক্ত উদ্ভিদ কোষ আছে তার মধ্যে এরকম গৌণ কোষ প্রাচীর থাকে। সব কোষেই গৌণ কোষ প্রাচীর থাকবে এমনটা নয়। এই যে মধ্যপর্দা, এটা কলয়েড জাতীয় স্থিতিস্থাপক প্রোটিন, ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে তৈরি এই মধ্যপর্দাটা। অর্থাৎ একটা কোষ, এটা মনে করো একটা কোষ, এটা বিভাজিত হয়ে দুটো হলো, তাহলে এইটা মধ্যপর্দা প্রথমে তৈরি হবে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, অন্যান্য জিনিস দিয়ে, এবং এর বাইরে তৈরি হবে সেলুলোজের প্রাথমিক কোষ প্রাচীর। তার বাইরে তৈরি হবে গৌণ কোষ প্রাচীর। গৌণ কোষ প্রাচীরের মধ্যে নানা রকমের অলঙ্করণ তৈরি হতে পারে। এই যে গৌণ কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, কিউটিন, সুবেরিন, ট্যানিন অনেক কিছু সমন্বয়ে গঠিত। যাই হোক, কোষ প্রাচীরের গায়ে অসংখ্য ছিদ্র আছে, যার সেই ছিদ্রের মাধ্যমে সংলগ্ন কোষের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে এই কোষগুলো যোগাযোগ রক্ষা করে। এবং সাইটোপ্লাজমিক এই যে ছিদ্র আছে, এই ছিদ্রপথে এর সাইটোপ্লাজমের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। দেন কোষ প্রাচীরের তাহলে মুখ্য আর গৌণ প্রাচীর তৈরি হওয়ার সময় সেলুলোজ দিয়ে প্রথমে 0.5 মিলিমিটার ব্যাসযুক্ত স্থূল মাইক্রোফাইব্রিল সমান্তরালভাবে বা লম্বভাবে একটা নির্দিষ্ট নিয়মে বা নিয়ম বহির্ভূতভাবে এলোমেলোভাবে জমা হতে থাকে। দুটো স্থূল তন্তুর মাঝখানের জায়গাটা পেকটিন, এক্সটেনসিন, হেমিসেলুলোজ এই সমস্ত পদার্থ দিয়ে ভরাট হয়ে যায়। তার ফলে সম্পূর্ণ স্তরটা সমানভাবে পুরু হয়ে ওঠে। এক একটি মাইক্রোফাইব্রিল 250 অ্যাংস্ট্রম ব্যাসযুক্ত কয়েকটি সূক্ষ্ম তন্তু বা মাইক্রোফাইব্রিল দিয়ে তৈরি। আবার এরকম এক একটি সূক্ষ্ম তন্তু আবার 20টা 100 অ্যাংস্ট্রম ব্যাসযুক্ত অতি সূক্ষ্ম তন্তু বা মাইসেলি দিয়ে তৈরি হতে পারে। প্রতিটা মাইসেলিতে প্রায় 100টা করে সেলুলোজ তন্তু থাকে। মনে হয় না তোমাদের পরীক্ষায় এত ডিটেল পড়বে বলে, তাও যেহেতু তোমাদের বইয়ে আছে আমি বললাম। সেলুলোজ তাহলে অ্যাকচুয়ালি বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি এক প্রকার পলিস্যাকারাইড। তার মানে যে সমস্ত তৃণভোজী প্রাণী, যেমন ধরো গরু খড় খায়, ধানের খোসাটা ভুসি বলে সেটা খায়, বা গমের খোসা খায়, তো এগুলোর মধ্যে তো সেলুলোজ আছে প্রচুর। এই সেলুলোজ যদি আমরা খেতাম, হজম হয় না। আমাদের শরীরে সেলুলোজকে হজম করার মতন কোনো রকম উৎসেচক নেই, কিন্তু ওদের শরীরে এই সেলুলোজটাকেই ভেঙে মনোস্যাকারাইড গ্লুকোজ তৈরি হয়। অসংখ্য গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ পরপর চেন সিস্টেমে যুক্ত হয়ে সেলুলোজ তৈরি করে, এবং ওই সমস্ত তৃণভোজী প্রাণীদের শরীরে ওই সেলুলোজটা ভেঙে গিয়ে সেই গ্লুকোজগুলো তারা পেয়ে থাকে। এরপর হচ্ছে কোষ প্রাচীরের কাজ। প্রথমেই তো আমরা বুঝতে পারছি যে নির্দিষ্ট আকৃতি প্রদান করছে, এবং এটা একটু শক্ত হওয়ার জন্য কোনো ধরনের বাইরের আঘাত থেকে, জীবাণু সংক্রমণ থেকে কোষটাকে রক্ষা করে। শক্ত হওয়ার জন্য উদ্ভিদের একটা যান্ত্রিক শক্তি আছে, দেখবে একটা গাছকে ঠেলে নোয়ানো যায় না, তাহলে একটা যান্ত্রিক শক্তি প্রদান করে। কোষের যে অপ্রয়োজনীয় বৃদ্ধি সেটা বন্ধ করে, বাষ্পীভবন, অভিস্রবণ এই সমস্ত প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, এবং কোষ প্রাচীর ছিদ্রালো হওয়ার জন্য আন্তঃকোষীয় জল, খনিজ পদার্থের চলাচলে সাহায্য করে। কোষ প্রাচীরের নিচের যে অংশ সেটা হচ্ছে পাতলা স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য পর্দা, সেটাকে কোষ আবরণী বা কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা বলা হয়। প্রভেদক ভেদ্য পর্দা মানে সিলেক্টিভলি পারমিয়েবল। সেখানে
একটা লিপিড বাই লেয়ার আছে। কোষ পর্দাটা একটা দ্বিস্তরীয় লিপিড দিয়ে তৈরি, তার মাঝে মাঝে প্রোটিন গাঁথা আছে, প্রোটিন গ্লোবিউলগুলো গাঁথা আছে। খানিকটা অনেকের আগে তো হতোই, অনেক বাড়িতে মোজাইক করা হতো মেঝেতে। সেরকম যদি কোথাও দেখে থাকো দেখবে যে মেঝেতে ছোটো ছোটো চিপস, নানা রঙের চিপস দিয়ে তাকে আবার পালিশ করে দেওয়া হয়। তো ওই যে চিপসগুলো যেমন গাঁথা আছে সিমেন্টের মধ্যে, এরকম লিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিনটা গাঁথা আছে। এবং এটা একটা ফ্লুইড লাইক স্ট্রাকচার কোষ পর্দা। এর বাইরের ঘন স্তর 20 অ্যাংস্ট্রম পুরু আছে, এবং এই ফসফোলিপিড দিয়ে তাহলে তৈরি, এবং এখানে প্রোটিন গাঁথা আছে। এই নিয়ে এইটা নিয়ে কি এটা কিভাবে তৈরি এই নিয়ে অনেক রকম মতবাদ আছে, কিন্তু সেই সমস্ত মতবাদ এখন আর স্বীকৃত নয়। এখন কোষ পর্দার গঠন বলতে একটাই গঠন আমরা দেখব, সেটা হচ্ছে ওই দেখো লিপিড বাই লেয়ার। আমি একটা ছবি আবার বই থেকে দেখাচ্ছি যাতে ছবিটা ভালো হয়। দেখো এই একটা লিপিডের এই একটা স্তর, এই একটা স্তর, এরকম করে লিপিডটা চলছে। এটা লিপিডের দ্বিস্তরীয় লিপিড, আর মাঝে মাঝে এই প্রোটিনগুলো গাঁথা আছে। এই যে প্রোটিনগুলো, এগুলো কেউ রিসেপ্টার হিসেবে, কেউ ট্রান্সপোর্টার হিসেবে, কেউ আয়ন চ্যানেল হিসেবে, গেট হিসেবে কাজ করে। এটাই হচ্ছে কোষ পর্দার অরিজিনাল গঠন। এবার বাকি যা সমস্ত ধারণা সেগুলো প্রাচীন ধারণা, সেগুলো এখন আর সেগুলো অ্যাকসেপ্টেবল নয়। এবং এই যে মডেলটার কথা বললাম কোষ পর্দার, সিঙ্গার এবং নিকলসনের মডেল 1972-তে এরা এই মডেলটা প্রপোজ করেছিলেন। এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, এই জন্যই বলা হয় যে এদের খানিকটা তরল প্রকৃতির। এবং মোজাইক কেন বলা হয়, ওই যে বলছিলাম যে বাড়িতে যেমন অনেক মেঝেতে মোজাইক করা হয় সেরকমই। আর মূলত ফসফোলিপিড, প্রোটিন এবং অল্প পরিমাণে কার্বোহাইড্রেট যুক্ত থাকতে পারে। এবং ফসফোলিপিডগুলি দ্বিস্তরীয়, তোমরা দেখলে ছবিতে। এবং দ্বিস্তরীয় ছবিটা আরেকবার দরকার হলে ভিডিওটা দেখো, যে একটা দিক আমি দেখি, আমি আরেকবার দেখাই, যে একটা দিক দেখো, এই যে অংশটা, এটা জলকে আকর্ষণ করে, জলাকর্ষী অংশ, এটা বাইরের দিকে আছে, এবং এটাও বাইরের দিকে আছে। এগুলো অসংখ্য হলে এরকম হবে। আর এটা জল বিদ্বেষী অংশ, এটা ভেতরের দিকে আছে। তাহলে এদিকটা জলের সংস্পর্শে আসতে অসুবিধা নেই, এদিকটাতেও অসুবিধা নেই। এটা যদিও কোষের অভ্যন্তরীণ অংশ। আর তাহলে এইভাবে লিপিডগুলো সাজানো থাকে। এর মস্তক অংশটা দুদিকে এইভাবে থাকে, আর ভেতরের দিকে মানে জল বিদ্বেষী অংশগুলো রয়ে গেছে। এবং এই যে ফসফোলিপিড, এর মস্তক অংশটা বিপরীত দিকে তাহলে বিন্যস্ত থাকে, আর পুচ্ছ অংশগুলো পরস্পরের দিকে তাহলে বিন্যস্ত থাকে। এই বিন্যাসটা কোষ পর্দায় একটা জল বিরোধী ব্যবস্থা গড়ে তোলে। এবং প্রোটিন যেগুলো দেখছি ওগুলো গ্লোবিউলার, মানে দানা দানা বটিকার মতন। বহিস্থ প্রোটিন কিছু আছে, এবং কিছু প্রান্তীয় প্রোটিন আছে, এবং কিছু ইন্ট্রেন্সিক বা সংশ্লিষ্ট প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিনও আছে, যেমন সাইটোক্রোম অক্সিডেজ, রোডপসিন, এই সমস্ত। এই যে মেমব্রেনের বাইরের থেকে ভেতর পর্যন্ত বিস্তৃত যে প্রোটিনগুলো, এগুলো ট্রান্সমেমব্রেন প্রোটিন বলা হয়। এবং অন্তঃস্থ প্রোটিনের সঙ্গে কিছু কার্বোহাইড্রেট যুক্ত থেকে গ্লাইকোপ্রোটিন তৈরি হয়। কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন মানে তাকে বলবো গ্লাইকোপ্রোটিন। যেমন ফসফরাস প্লাস লিপিড সমান ফসফোলিপিড। আবার কার্বোহাইড্রেট প্লাস লিপিড সমান গ্লাইকোলিপিড। আবার অনেক প্রাণী কোষে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড কোষ পর্দার বাইরের দিকে একটা সেল কোট বা গ্লাইকোক্যালিক্স সৃষ্টি করে। কোষ পর্দা কোষ মধ্যস্থ বিভিন্ন অঙ্গকে রক্ষা করে, প্রবেদক ভেদ্য পর্দা হিসেবে কাজ করে।
কোষান্তর সংযোগ রক্ষা করে। সংযোগ রক্ষা করার জন্য ডেসমোজোম বলে স্ট্রাকচার আছে। বিভিন্ন রাসায়নিক পদার্থের দ্রুত সঞ্চালনে সাহায্য করে এবং ভেতরে অনেক কোষীয় অঙ্গাণুর গঠনের ইনপুশিং হয়ে কোষ পর্দাটা ভেতরে অনেকগুলো কোষীয় অঙ্গাণু তৈরি করে এবং পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস কার্যকরী করে। ব্যাপারটা একটু দেখে নিই যে কাকে বলবো পিনোসাইটোসিস, কাকে বলবো ফ্যাগোসাইটোসিস। ধরো যে এটা একটা কোষ, এবং তার এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এবারে এটা ধরো একটা শ্বেতকণিকার কোষ, এখানে একটা জীবাণু এলো, তখন কি করবে? আমি আগে বলেছি যে উদ্ভিদ কোষের যে বাইরে কোষ আবরণীটা আছে এটাকে আমরা কোষ প্রাচীর বলছি, সেল ওয়াল। এটা শক্ত, এটা নমনীয় নয়, কিন্তু এক্ষেত্রে এটা নমনীয়, যথেষ্ট নমনীয়, ফ্লুইড মোজাইক স্ট্রাকচার বলেছি। সেই জন্যে এইটা ভেতরের তরলটা এইভাবে সঞ্চালিত হয়, দিয়ে এইভাবে ক্ষণপথ বিস্তার করে। দেখো এই অংশটা বাদ দিয়ে দাও তোমার কল্পনা থেকে, দিয়ে এইভাবে ক্ষণপথ বিস্তার করে। স্ট্রাকচারটা দেখলে কীরকম হবে? এখানে ব্যাকটেরিয়াটাকে গ্রাস করবার জন্যে ক্ষণপথ সৃষ্টি করেছে। ফাইনালি কি করবে? এই ক্ষণপথ এখানে মিলে যাবে, দিয়ে এইটা কোষ পর্দাটা হয়ে গেল, আর ব্যাকটেরিয়াটাকে নিয়ে একটা ভ্যাকুওল কোষের মধ্যে ঢুকে পড়লো। তাহলে এই যে এই ব্যাকটেরিয়া একটা শক্ত জিনিস, সলিড ফুড। এই সলিড ফুডটাকে যখন উদ্ভিদ এই কোষ যখন অ্যাক্টিভলি গ্রহণ করে, তখন প্রাণী কোষ যখন অ্যাক্টিভলি গ্রহণ করে তখন তাকে বলবো আমরা ফ্যাগোসাইটোসিস। আর এটাই যদি তরল হতো, কোনো তরল জিনিসকে যদি এইভাবে অ্যাক্টিভলি গ্রহণ করতো, তখন তাকে বলতাম পিনোসাইটোসিস। তাহলে এটা ফ্যাগোসাইটোসিস। আর তরল গ্রহণ করে যখন কোষ, তখন তাকে বলি পিনোসাইটোসিস। এবং এই দুটো ব্যাপারই হচ্ছে বাইরের থেকে কোনো বস্তুকে, সে তরল বস্তু বা সলিড কঠিন বস্তু, তাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া, কোষের মধ্যে ঢুকিয়ে নেওয়া। সেই কারণে একে বলা হয় এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস, ঠিক আছে। এন্ডো মানে ভেতরে, ভেতরে ঢুকিয়ে নিচ্ছে এইভাবে। আবার এটাকে, এই যে ব্যাকটেরিয়াটাকে ঢোকালো, এটাকে হজম করলো, করে হজমের ফলে আমরা যেমন খাই, খাওয়ার পরে সব জিনিসটা তো হজম হয় না, আমরা পায়খানা করি, যেটা হজম হয় না অপাচ্য অংশটাকে আমরা বার করে দিই। তেমনি এই যে ফুডটা এটা নিল, এটা যে সবটাই সবসময় গৃহীত হবে সেটা তো নয়। এটা যে অপাচ্য অংশটা রয়ে গেল, সেটা এখানে এই সাইটোপ্লাজমের মধ্যে মুভ করে, কারণ সাইটোপ্লাজমটাও সবসময় মুভ করছে ভেতরে। সেই কথায় যখন সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করব সে কথা বলবো। তাহলে এটা মুভ করতে করতে এরকম এই কিনারা দেশে চলে আসে। কিনারা দেশে চলে এসে কী হয় না, এইটা এইভাবে কোষ পর্দাটা এভাবে খুলে যায় এবং এই অপাচ্য অংশটা বাইরে বেরিয়ে গেল। তাহলে এইটা ছিল কি এন্ডোসাইটোসিস। এখানে হয়ে গেল কি এটা এক্সোসাইটোসিস, বর্জনের জন্য এক্সোসাইটোসিস, বাইরে বর্জন হচ্ছে। তাহলে এইসব কাজগুলো কোষ পর্দা করে থাকে।